আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল বের হলাম, যাব ভাইয়ের বাসায়। সকাল বলতে এখন প্রায় 10টা 30 বাজে সকাল প্রায়। তবে এই সময়টায় এই রোডটা এত ফ্রি থাকে না। এই রোডটা হচ্ছে চকবাজারের রোড। এটি চকবাজারের রোড বলতে পোস্তা লালবাগ পোস্তা শাহী মসজিদ যেদিকে চেনেন, সেই মোচড় থেকে যে চকের দিকে যাওয়া যে রোডটি আছে এটি হচ্ছে সেই রোড। তবে এই রুটটি সকাল 8:30টার পর থেকে প্রচণ্ড জাম লেগে থাকে, কিন্তু এখন ঈদের ছুটি চলতেছে, এখনও সব লোকজন আসে নাই, সব দোকানপাট খোলা হয় নাই, তার জন্য অতটা ফ্রি। তবে ঢাকা শহরে যারা সব সময় থাকে তারা ঈদের পরের মুহূর্তটা যে ঢাকার থাকার কাছে কতটা শান্তি সেটা একমাত্র যারা থাকে তারাই জানে, কারণ এই সময়টাতে ঢাকা শহর পুরোপুরি ফ্রিই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই রোডগুলি কতটা ফ্রি। তো এখন আমি ভাইয়ের বাসায় যাওয়ার জন্য যাব হচ্ছে বসিলা মোহাম্মদপুরে। তো আমার যেতে হবে মোহাম্মদপুরে যাওয়ার জন্য এই যে লালবাগ শাহী মসজিদের বাম পাশে যে রোডটি ছিল, আমি এই যে দেখতে পাচ্ছেন এই রোডটি দিয়ে হচ্ছে যাব কিল্লার মোড় থেকে আমি যাব বেরিবাদ থেকে যেতে হবে শিক্ষণে, অনেকগুলো গাড়ি চেঞ্জ করে আমার যেতে হবে। তো এখন এই জায়গাটা হচ্ছে আমি হেঁটে যাচ্ছি সকাল সকাল, খুব আবহাওয়াটা খুব ভালো, ঠান্ডা আবহাওয়া, হাঁটতে ভালো লাগতেছে। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে এই জায়গাটাতে নর্মালে হাঁটা যায় না, গাড়ি ঘোড়া জ্যামজটটা লেগেই থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ফ্রি। এবং আমার হাতের ডান পাশে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে, এই যে ডান পাশে যে বর্তমানে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালবাগ কেল্লার পাহাড় নামে পরিচিত, অনেকেই আমরা চিনি। সেই লালবাগ কেল্লার পাহাড় বা কেল্লার সুড়ঙ্গ বলেন, এই যে এটা পুরাটাই নিচে সুড়ঙ্গ। এটা নিয়ে অনেক ধরনের গল্প আছে, অনেক ধরনের বিচ্ছিন্ন ধরনের কথাবার্তা আছে। তো আপনারা যদি এটার ভিতরে আসতে চান অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। এটার ভিতরে খুব অলৌকিক একটি ঘটনা ঘটেছিল, তো এখনও সেই সুড়ঙ্গগুলি আছে, আপনারা এসে দেখতে পারেন। তার এদিক থেকে যে লেগুনাগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালবাগ যে কেল্লা বলে, কেল্লার মোড়। সেই কেল্লার মোড় থেকে এই লেগুনাগুলি যায় হচ্ছে গুলিস্তানে। তো আমি তো আর গুলিস্তানে যাব না, এই জায়গায় যে অটোগুলি দেখতে পাচ্ছেন এই যে এদিকে যে এখনও দেখেন রাস্তা কি পরিমাণ ফাঁকা, এরকম ফাঁকা আমি আসলে কখনো দেখছি না। শুধু ঈদের ছুটি বলেই এই রাস্তাগুলি এতটা ফ্রি দেখতেছি, আর না হতে ভাই এই জায়গায় হাঁটার মতো কোনো চান্স থাকে না। তো আমি এই জায়গাতে ওয়েট করতেছি, এদিক থেকে অটো করে যাব লোহার পুল যেটা বেরিবাদের উপরে আছে। তো অটো এসে পড়েছে, অটোতে আমি উঠে গেলাম। এখন এই অটোতে উঠতে বেশিক্ষণ সময় লাগবে না, আমার যেতে সর্বোচ্চ 5-7 মিনিট সময় লাগতে পারে। আমি হেঁটে যেতে পারতাম। সকালে বুঝেন তো ঢাকা শহরে সকাল যদি ফ্রি থাকে তাহলে হাঁটতে খুব ভালোই লাগে। তো আমি হাঁটলাম না, অটোতে চলে যাচ্ছি। তা আমার মোহাম্মদপুর যাওয়ার জন্য মোটামুটি 3টে গাড়ি চেঞ্জ করা লাগবে। তো আমি এখন যে অটোটিতে উঠে আসছি এটি হচ্ছে, এখন যে জায়গাটিতে আসছে এটি হচ্ছে ক্লাবঘাটের যে শ্মশান ঘাটটি বলা হয়, লালবাগে যে শ্মশান ঘাটটি, বেরিবাঁধের শ্মশান ঘাট বলা হয়। এই যে ডান পাশে যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্মশান ঘাট বলতে হিন্দুদের চিতা, হিন্দুদের এই যে এটার ভিতরে হিন্দুদের যেই লাশগুলি থাকে এটা পোড়ানো হয়। এটা পুরোটাই হিন্দুদের জন্য চিতা রাখা হয়েছে, হিন্দুদের শ্মশান ঘাট আমরা যেটা বলি। কিল্লার মোড়ে যে শ্মশান ঘাটটি আমরা সবাই চিনি না, তো এটি হচ্ছে সেই শ্মশান ঘাট। আমরা বেরিবাদে উঠে গেছি। তো বেরিবাদে উঠে যাওয়ার পরে এই জায়গাটা দেখলে খুব আফসোস লাগে, আমার হাতের ডাইন পাশে খুব চওড়া অনেক জায়গা নিয়ে একটা সময় হাজী সেলিমের বিশাল বড় রডের আড়ত ছিল, রড সিমেন্ট বিক্রি করতো, রোড দখল করে। এখন তার ক্ষমতা নেই, আসলে এগুলি ভেঙে চুরে দিয়েছে, রাস্তায় নিয়ে গেছে জায়গা জমি। তার আমার ডান পাশে যে টিনগুলি দেখতে পাচ্ছেন যে এরিয়া দেওয়া, এটা কিন্তু বর্তমানে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোড ছিল না, এটা একটা নদী ছিল। তো আমার হাতে ডাইন পাশে যে টিন এরিয়া দেওয়া আছে এই জায়গায় মেট্রো রেলের কাজ চলতেছে, এই জন্য তারা নদীর ভিতর দিয়ে রোড বের করে মেন রোডের উপর মূলত কাজ চলতেছে, মেট্রো রেল হবে সম্ভবত, এরকম একটা শুনছি। তো আমি যেহেতু লোহার ব্রিজ এসে পড়েছি, লোহার ব্রিজ থেকে আমার আরেকটি গাড়ি চেঞ্জ করতে হবে। আমি আরেকটি গাড়িতে উঠলাম, এই গাড়িতে উঠে আমি যাব হচ্ছে শিক্ষণ। আমি অলরেডি একটি গাড়ি চেঞ্জ করে ফেলেছি, এখন এই গাড়িও চলতেছে। এই গাড়ি হচ্ছে যাবে শিক্ষণ। এদিকেও যে বাম পাশে যে ভরট খালি জায়গাগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একটা সময় কিছুদিন আগেও নদী ছিল। তো মেট্রো রেলের কাজটা এদিক দিয়ে করে যাবে, তারা এই জায়গাটায় তারা ভরট করে ফেলছে, মাটি ফেলে। তবে এই জায়গাটি এই চর নিয়ে কিছু একটা কথা বলতে হয় বলতে বিগত সরকারগুলো যখন ছিল
তখন চরের মানুষ আতঙ্ক ছিল, কারণ এই জায়গাগুলি সব ভেঙে ফেলতো। এখন চরের মানুষের কলিজায় আত্মায় পানি আসছে, কারণ এই জায়গাগুলি আর ভাঙবে না, অন্ততপক্ষে আগামী 5 বছর পর্যন্ত তারা নিশ্চিন্তে থাকতে পারবে। তো আগে স্বৈরাচার সরকারের সময় ভাঙার জন্য খুব পদক্ষেপ নিয়েছিল, সেগুলি ভাঙা হয় নাই। তো যাই হোক, চরের মানুষ মোটামুটি এখন হ্যাপি আছে, কোনো টেনশন ছাড়া। তো এখন আমি যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে লালবাগ থানা। আমার হাটের ডান পাশে যে ব্যানারগুলি দেখতে পাচ্ছেন ওই হচ্ছে লালবাগ থানা। একটা সময় এটাকে বালুর ঘাট বলা হতো, বালুর মাঠ বলা হতো। আর এই লালবাগ থানা হয়েছিল তখন পুরান ঢাকার যে কারাগার আছে, কারাগারের ডাইন পাশে যে থানাটি এখন বর্তমানে চকবাজার থানা বলা হয়, এটা আগে লালবাগ থানা ছিল। লালবাগ থানা ভেঙে এখন এই জায়গায় চলে আসছে। তো আমরা লালবাগ থানা চলে আসলাম। এখন যে জায়গাটি আছে এটাকে হচ্ছে নবাবগঞ্জ ব্রিজ বলা হয়। এই বাম পাশে হচ্ছে ব্রিজটা, নবাবগঞ্জ ব্রিজ। আর এই রোডটা দিয়ে আসলে চলে যে আমি যে যাচ্ছি কতটা শান্তি লাগছে, কতটা যে ভালো লাগছে সেটা আসলে বলে বোঝানোর মতো না। কারণ এই জায়গাটিতে আমি যখন যাই এই জায়গাটিতে প্রচণ্ড পরিমাণ জ্যাম থাকে, ধুলাবালির অবস্থা সিরিয়াস থাকে। তো এখন আসলে গ্রামের একটা ফিল হচ্ছে যে আমি গ্রামের রাস্তা দিয়ে চলছি। গ্রামের রাস্তা কিন্তু নর্মালে এরকম ফাঁকা থাকে। তো আমি শিক্ষণের কাছাকাছি চলে আসছি। এই শিক্ষণের ঢাকাতে কিছু কিছু পয়েন্টে চলাফেরার জন্য ভালো লাগে, কারণ দেখুন যে লেগুনাগুলি, কিছু কিছু পয়েন্টে লেগুনা আছে, সেই লেগুনার তুলনামূলক বর্তমানে ভাড়া অনেকটাই কম। লেগুনায় যে পরিমাণ ভাড়া নেয় এই পরিমাণ ভাড়া আসলে বাসেও নেয় না, বাসেও আরও ডাবল ভাড়া দিতে হয়। তো অনেক পয়েন্টই লেগুনাগুলি পাওয়া যায়। তো আমি শিক্ষণ নেমে অন্য আরেকটি গাড়ি চেঞ্জ করলাম। এই গাড়িটি হচ্ছে যাবে মোহাম্মদপুর। মোহাম্মদপুর থেকে পরে আবার আমার যেতে হবে আরেকটি গাড়িতে ওঠে। তো শিক্ষণে এখন আরেকটি গাড়িতে উঠছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে অটোগুলি হয়ে আমাদের ভালো করেছে। তবে 3 চাক্কাওয়ালা যে গাড়িগুলি আছে, গাড়ি বলতে রিক্সাওয়ালা, যে ব্যাটারি চালিত রিক্সা, এগুলাই মূলত ঢাকা শহর নষ্ট করে দিচ্ছে। অটোগুলি কিন্তু সব জায়গায় যাচ্ছে না। এই যে রিক্সাগুলি দেখতে পাচ্ছেন 3 চাক্কাওয়ালা, এই রিক্সাগুলির আসলে ঢাকাকে অচল করে দিচ্ছে। আমি মনে করি এই রিক্সাগুলিকে উঠিয়ে দিলে ভালো হয়। আর এখন যে জায়গা আছে এই জায়গা হচ্ছে বেড়িবাঁধে যে ফলের আড়ত বলা হয়, শিক্ষণ বেড়িবাঁধের ফলের আড়ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এখন তালের মৌসুম চলতেছে, তাল আড়ত ভর্তি তাল। এখন আমি যে বাম পাশে বসছি তাই বাম পাশে দেখাচ্ছে পাচ্ছি, ডান পাশে কিন্তু রোডের ডান পাশে আরও বেশি আড়ত, কিন্তু এটা এখনও কম দেখাচ্ছে। কারণ এই জায়গায় যে নদীতে দেখতে পাচ্ছেন এই নদীতে প্রায় 50% ভরে পাবলিক জায়গা দখল করে বিভিন্ন ধরনের আড়ত তৈরি করেছিল, কিন্তু এটা সরকার ভেঙে দিয়েছে। এখন কাঁঠালের সিজন কিছু কিছু আসছে, তাই কাঁঠাল কিছু দেখা যাচ্ছে। তা আমি ভিডিওটা যখন ছাড়ি হয়তো বা লেট করে আপনারা দেখতে পারেন। এই ভিডিওটা কুরবানির ঈদের 2 দিন পরের ভিডিও। এটা হয়তো বা আমার আপলোড করতে দেরি লাগতে পারে, আপনারা দেরি সময় পেতে পারেন, লেট হতে পারে, ভাবতে পারেন যে আসলে কোন সময়ের ভিডিও কোন সময় কী বলতেছে উল্টাপাল্টা হয়তো বা আপনারা পরে শুনতে পারেন আপলোড দেওয়ার কারণে। এই ভিডিওটা চলতেছে কুরবানির ঈদের 2025 যে কুরবানির ঈদের 2 দিন পরের ভিডিও। যেটা ঈদের 2 দিন পরে না, ঈদের 1 দিন পরের ভিডিও। এটা ঈদের 1 দিন পরের ভিডিও, একদিন। তো সেই ক্ষেত্রে এই জায়গাটা অনেক ফ্রি পাচ্ছি আমরা, কারণ ঢাকা শহরের লোকজন একেবারে নাই বললেই চলে। তো আমরা এখন বেড়িবাঁধের রোড দিয়ে যাচ্ছি। বেড়িবাঁধের রোড বোঝেন তো, এই রোডটি আসলে বেহাল অবস্থা। বেড়িবাঁধের রোড আমরা মোটামুটি অনেকটাই পেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমরা হাজারীবাগে চলে আসছি। হাজারীবাগে যে বাম দিকে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি দিয়ে আপনি যেতে পারবেন খোলামুড়া ঘাটে, সেদিকে যেতে পারবেন, আর নদীর ওপারে যেতে পারবেন। তো আমরা সোজাই যাচ্ছি। এদিকেও রোড ভেঙে কাজ চলতেছে। আমরা এক সাইডে যে রোডগুলি থাকে, এই যে বাংলাদেশে আরেকটি কথা বলতে হয়, দেখুন সরকারি কাজ কাকে বলে। আমার হাতের বাম পাশে হচ্ছে বিশাল বড় করে ড্রেন করা হয়েছে যে ময়লা আবর্জনা যাওয়ার জন্য। সেই ড্রেনগুলি বৃষ্টিতে এখনই ময়লায় ভরে গেছে, ময়লা আবর্জনা দিয়ে এখনও ড্রেনগুলি ঠিক করা হয়নি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের কাজের পরিস্থিতি। এখন আমি যে জায়গাটিতে আসছি এটি হচ্ছে ঢাকা মেডিকেলের যে শিকদার মেডিকেল বলা হয়, ঢাকা মেডিকেল তো ভুল বললাম, শিকদার মেডিকেল। আমার হাতের বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি শিকদার মেডিকেলের এরিয়া, এবং এটি হচ্ছে শিকদার মেডিকেল। এটা হচ্ছে শিকদার মেডিকেলের যে কলেজ, সেইটার ভিতরেই হচ্ছে কলেজ। আমরা এই এরিয়া ছেড়ে আরেকটি আড়তে চলে আসলাম। এটা হচ্ছে বেড়িবাঁধের যে বউবাজার আড়ত বলা হয়, বউবাজার, এটা হচ্ছে হাজারীবাগের ভিতরে পড়েছে। বেড়িবাঁধে বউবাজার যে আড়তটি বলা হয় সেই আড়তে। তবে এই আড়তে হচ্ছে
অন্য অন্য মালামালও পাওয়া যায়। তবে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে ঢাকা শহরে যে গ্যান্ডারির জুসগুলি আমরা খাই, এই আড়তে গ্যান্ডারি প্রচুর পরিমাণ গ্যান্ডারি পাওয়া যায়। এই আড়ত থেকেই গ্যান্ডারি নিয়ে ঢাকা শহরে বিভিন্ন স্থানে গ্যান্ডারির জুসগুলি বিক্রি করে। দেখতে পাচ্ছেন যে গ্যান্ডারিগুলি সিলা হচ্ছে, এবং আমার হাতের ডাইন পাশে যে জায়গাগুলি আছে ওই জায়গায় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। ঢাকা শহরে সবজির আড়ত হচ্ছে দুইটা, কাউরান বাজার আর হচ্ছে বউবাজার। এই দুই জায়গায় সবজিগুলি বেশি পাওয়া যায়। বেশি বলতে কি এই জায়গাতেই সবজি নিয়ে বিক্রি করতে হয়। এবং আমার হাতের বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে ঢাকা বুদ্ধিজীবী, আপনারা সবাই শুনেছেন, সেই বুদ্ধিজীবী কবরস্থানে হচ্ছে এটা। আর এটা হচ্ছে সেই বুদ্ধিজীবী পার্ক। এই জায়গায় এসে আমরা মোটামুটি ঢাকা শহরে বিকাল থেকে ভালো একটি মেলার মতো জমে যায়। এটি হচ্ছে বুদ্ধিজীবী পার্ক, এবং পিছন দিকে আমরা যে জায়গাটি রেখে আসছি ওটা হচ্ছে বুদ্ধিজীবী কবরস্থান। এই জায়গায় আমাদের যে জ্ঞানীমান ভালো বুদ্ধিমানের কবরস্থান এই জায়গায় দেওয়া আছে, এই জন্যই এই জায়গাকে বুদ্ধিজীবী নামে পরিচিত রাখা হয়েছে। এটা অনেক আগের থেকেই নামটি চলে আসছে বুদ্ধিজীবী। তো আমরা সেই কবরস্থান পের হয়ে প্রায় এসে পড়েছি মোহাম্মদপুরে। তো এই মোহাম্মদপুর আসলে এখন যারা নতুন আসবেন চিনবেন না, কারণ এই জায়গাটিতে আগে একটা সময় খাল ছিল, খুব জঘন্য এলাকা ছিল, এইসব জায়গা খুব দুর্গন্ধ ছিল। আর মোহাম্মদপুরে যে চৌরাস্তাটিকে থাকে সেই চৌরাস্তাটা কিন্তু বামে হচ্ছে চলে যায় আটি, ডাইনে চলে যায় হচ্ছে ঢাকার ভিতরে ঢোকে। মোহাম্মদপুরে যে ভিতরে করিম টাওয়ারের বামে হচ্ছে করিম টাওয়ার, এদিকে হচ্ছে আল্লাহ করিম মার্কেটের যেদিকে যাওয়া হয়। এই রোডগুলো কিন্তু আগে ছিল না, পুকুর ছিল, তো এখন এই জায়গাটি আসলে বোঝা যায় না। তো আমি এখন নেমে গেছি মোহাম্মদপুর চৌরাস্তা। মোহাম্মদপুর নেমে এখন আমার যেতে হবে সিএনজিতে। এদিক থেকে সিএনজি ভাড়া খুবই কম, 15 টাকা নেওয়া হয় সিএনজি। আমি যে জায়গায় যাব, আমাদের যদি গ্রাম বা অন্য কোথায় হতো তাহলে 20-30 টাকা দিতে হতো। সিএনজিতে আমি উঠে পড়েছি, এবং সিএনজি তার একজন যাত্রী আছে, আরও 2 জন সম্ভবত নিতে পারে। তার যাত্রীর জন্য বসে আছে ভাই, কিন্তু সেই বসে থাকলো না, আমাকে এবং ওই যাত্রীকে নিয়েই চলে গেল ঈদের বাজার। লোকজন নাই এদিকে, তাই সিএনজি চলে যাচ্ছে মাত্র 30 টাকার বিনিময়ে। এই জায়গায় যদি আমি রিজার্ভ যাইতাম তাহলে 50 টাকা দিলেও তারা নিত না, কিন্তু এখন লাইনে যাচ্ছে, তারা 30 টাকা নিতে পারছে। তবে এখন যে পয়েন্টটিতে আছি এই পয়েন্টটিতে আসলে সবসময় আমার একটি কথা মনে পড়ে। এটি হচ্ছে বসিলা ব্রিজ। এই বসিলা ব্রিজ ওঠার সময় 24 জুলাই আন্দোলনের সময় এই জায়গায় গেলে যে কতটা হয়রানি করতো আমাদের। এই জায়গায় গেলে আমার বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়া লাগতো, আমার মোবাইলটাকে চেক করতো, আমার মোবাইলে কি আছে। এক পাশে থাকতো সেনাবাহিনী, আরেক পাশে থাকতো পুলিশ, কখনও থাকতো র্যাব। এই ব্রিজের এই পারে ওই পারে ভাই খুব ধরনের হয়রানি ছিল। আমি সবসময় 2টা মোবাইল নিয়ে যেতাম। আমার নষ্ট একটা ভাঙ্গা মোবাইল আসলো, সেটা শু করতাম, ভালো মোবাইল আমি শু করতাম না। তারা আমাদেরকে চোর বলে, সাধারণ মানুষদেরকে আসলে চোর বলে আক্ষেপ দিয়ে এই জায়গাতে আমাদের যেতে হতো চোরের মতো। তবে যাই হোক, সেই দিনগুলি চলে গেছে। আমাদের খুব মেজাজ খারাপ ছিল একটা সময় এইসব অত্যাচারের জন্য। সেই অত্যাচার থেকে বেঁচে গেছি, ভবিষ্যতে যেন আমরা এরকম অত্যাচারে না পড়ি সেটাই আমাদের কামনা। তো এখন যে জায়গাটিতে চলে আসছি এটা হচ্ছে বসিলা আল্লাহ করিম মার্কেট। করিম টাওয়ার বলা হয়, আল্লাহ করিম তো হচ্ছে মোহাম্মদপুরে, করিম টাওয়ার বলা হয়। সেই করিম টাওয়ার মার্কেটে এদিকে এসে পড়েছি আমরা। এবং এদিকে হচ্ছে বাংলাদেশে যে আলিয়ার জন্য একটি বিশ্ববিদ্যালয় করা হবে, সেই বিশ্ববিদ্যালয়ের জন্যই এই জায়গায় কিছু জায়গা নেওয়া আছে। এই জায়গায় আবাসিক এলাকার মতো হয়ে গেছে। আমি নেমে গেছি, এই জায়গাটার নাম হচ্ছে বসিলা লাবণী পয়েন্ট। আমি লাবণী পয়েন্টে নেমে গেছি। লাবণী পয়েন্ট থেকে আমি যাব আমার ভাইয়ের বাসায়। উল্টা পাশে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি দিয়ে আমরা চলে যাব ভাইয়ের বাসায়। তো এই রোডটিতে চলার জন্য আসলেও খুব হ্যাপি, কারণ এই সব জায়গাগুলি একটা সময় খুব জঙ্গল ছিল, খুব আবহাওয়া খারাপ ছিল, ঝাড় জঙ্গল নদী নালা ছিল। তো এখন এই জায়গাটিতে জায়গা কিনে সব জায়গায় হচ্ছে হাউজিংয়ের মতো করে দিচ্ছে। অনেক জায়গায় অ্যাপার্টমেন্টের হাতে দিয়ে দিয়েছে, তারা অ্যাপার্টমেন্ট করে ফেলেছে। এবং আগামী 5 বছর পরে আমি মনে করি যে এই জায়গাটিতে ধানমন্ডি বনানীর মতো ভালো একটি জায়গা ফিল করতে পারবেন, আবাসিকের মতো জায়গাটি হয়ে যাবে। তো এই জায়গাটিতে আরও অনেক ধরনের, এই যে আরও বিল্ডিং দেখতে পাচ্ছেন আমার ডাইনে বামে, এই রোডটি হচ্ছে, এটা ভিতরে সবই মালিকানা, ব্যক্তিগত বিল্ডিং। এছাড়া এই মহল্লার ভিতরে আমি যত জায়গায় দেখেছি অধিকাংশ জায়গার ভিতরেই হাউজিংয়ের জন্য জায়গা নেওয়া আছে, হাউজিংয়ে বা অ্যাপার্টমেন্টের হাতে জমি দেওয়া আছে, তারা বিল্ডিং করতেছে। অ্যাপার্টমেন্টের কাছে জায়গা দিলে বুঝতে পারেন যে কী পরিমাণ
সৌন্দর্য করে তারা বিল্ডিংগুলি করে। আমি প্রায় চলে এসেছি ভাইয়ের বাসায়। এটা হচ্ছে ভাইয়ের বাসা, এটার 4 তলায় থাকে ভাইয়া। এইদিকে হচ্ছে ভাইয়া ভাড়া থাকে, তবে এদিকে আমারও জমি আছে, ভাইয়ারও জমি আছে, এখনও বাসা বাড়ি করা হয় নাই। তবে ইনশাআল্লাহ যদি আল্লাহ ভালো রাখে একটা সময় এদিকে বাসা বাড়ি করার চিন্তা আছে। আমার জমিন এই বাসা থেকে 10-15 মিনিট লাগে হেঁটে যেতে। তো আমরা ভাইয়ের বাসায় চলে আসছি। ভাই হচ্ছে 4 তলায় এবং এই বাসার মালিক ভালো একটি সিস্টেম তৈরি করেছে। বাসাটি পুরো টাইলসে করা, কিন্তু একেবারে নিচের ফ্লোরে সবার জুতা রেখে যেতে হবে। এই টাইলসের উপর দিয়ে কি জুতা পারিয়ে টাইলস পারিয়ে বা ময়লা করে যেতে পারবে না। এই জন্য বাসার পরিবেশটা খুব ভালো লাগতেছে এবং এই সব এরিয়ায় বাসার থেকেও খুব ভালো লাগে। খুব ভালো হাওয়া পাওয়া যায়, খুব ভালো পরিবেশ পাওয়া যায়, অল্প টাকার ভিতরে ভালো বাসাও পাওয়া যায়। এইসব জায়গায় যারা বাসা ভাড়া নিয়ে থাকতে চান আসতে পারবেন। আজকে